সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় ডিম নিক্ষেপের সংস্কৃতি। ডিম নিক্ষেপের সংস্কৃতি। ডিম একটি উপদেয় খাবার, সুষম খাবার অনেক সময় বলা হয়। ডাক্তাররা বাচ্চাদেরকে ডিম খেতে বলেন, কিন্তু সেই ডিমই কোনো সময় হাতিয়ার হয়ে ওঠে। কাউকে অপমান অপদস্থ করার জন্য ডিম নিক্ষেপ করা হয়। ডিম নিক্ষেপ এবং এর সংস্কৃতি বা অপসংস্কৃতি নিয়ে আলোচনা করব সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শামসুল আলম লিটন, সাংবাদিক, কলামিস্ট এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন সাংবাদিক উপস্থিত আছেন, তিনি মাহবুব আজিজ। আপনাকে স্বাগত, এবং কলামিস্ট। দুজন সাংবাদিককে পেয়ে ভালোই লাগছে। আমরা শুনব ডিম নিক্ষেপের সংস্কৃতি অথবা অপসংস্কৃতি। ডিম নিক্ষেপের বিষয়টি বাংলাদেশে বহুল আলোচিত হয়েছে বা প্রচলিত হয়েছে 5 আগস্টের 24-এর পরে। আর এখন যেই প্রেক্ষাপটে আমরা কথা বলছি, নিউ ইয়র্কে মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে 6 জন রাজনৈতিক নেতা গেছেন। এর মধ্যে এনসিপি, এই সময়ের আলোচিত রাজনৈতিক দলের সদস্য সচিবের গায়ে ডিম ছুঁড়ে মারা হয়েছে পেছন থেকে। সেজন্য একজন অ্যারেস্ট হয়েছে নিউ ইয়র্কে, আমরা দেখেছি। আর এর আগেও যারা আওয়ামী লীগ সরকারের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। যখন আদালতে তোলা হয়েছে তখনও তাদেরকে মুহুর্মুহু ডিম ছুঁড়ে মারতে দেখেছি আমরা। ডিম মারা এটা কি অধিকার না অনধিকার, বা সংস্কৃতি না অপসংস্কৃতি? শামসুল আলম লিটন, আপনার কাছ থেকে শুনি আগে। ধন্যবাদ। আসলে আপনি সংস্কৃতি অপসংস্কৃতি যেটাই বলুন না কেন, এটা সেন্সেশনের দিক থেকে আমরা দেখি এবং আমরা সেভাবে দেখতে অভ্যস্ত। আমাদের সব কিছু তো ইনোভেট হয় অথবা অ্যাড হয় সংস্কৃতিতে, চিন্তায়, চেতনায়, স্লোগানে কিংবা দেয়াল লিখনে। ডিমের যে ব্যাপারটি, এটা আমাদের দেশে কম প্রচলিত হলেও পশ্চিমা দেশগুলো, যেখানে গণতন্ত্র চর্চা এবং বাকস্বাধীনতা সর্বোচ্চ এবং বাকস্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্ব, কোথাও ফার্স্ট অনেকগুলো রেফারেন্স তাদের নিশ্চিত করা থাকে। রাষ্ট্র সকল ক্ষেত্রে ফেল করলেও বাকস্বাধীনতার ক্ষেত্রে ফেল করতে পারবে না, এই গ্যারান্টি যেসব দেশে আছে সেখানে ডিমের সংস্কৃতি চালু আছে। এবং এই ডিমটি হচ্ছে প্রতিবাদের একটা ভাষা। এখন আপনি বলতে পারেন প্রতিবাদের ভাষা থেকে যুক্ত হয়ে, ইয়েস। কীভাবে? আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন সর্বশেষ যে ডিমের ঘটনাটি বিলেতে আলোচিত হয়েছিল, সেটা ছিল পরিবেশমন্ত্রী কোনো পরিবেশ বিরোধী সিদ্ধান্তকে পরিবেশবাদীরা তখন ডিমকে তারা অনেক রং মিশিয়ে, এর মধ্যে রংটা ব্লু বেশি ছিল কারণ পরিবেশপন্থী কালার একটু বেশি দেখা যায়, তো সেটা ওনাকে একেবারে, এখানে তো একটা ডিম পেছনে দেখতে পাচ্ছি আমরা আক্তারের পেছনে, ওই ওনার কিন্তু পুরোটাই ভিজে গেছে। এই কারণে যে, এবং পরবর্তীতে এই ঘটনার জের ধরে কিন্তু এটা ব্যাপক প্রভাব তৈরি হয়েছে। কী কারণে? কারণ হচ্ছে কি, যখন ওখানে প্রোটেস্ট হয়, যেখানে আসলে তো আমরা কি পাবলিক মানুষকে শুনি, আমাদের সরকার ব্যবস্থা এবং রাজনীতিকে কি মানুষকে শোনে, মানুষের কথা কি গুরুত্ব দেয় না বলে প্রতিবাদের নতুন নতুন ভাষা এখানে সংযোজিত হচ্ছে এবং অপমান করার মোটিভে, এখানে মোটিভ একটা অনেক বড় ব্যাপার। একটা হচ্ছে যে এটার যে টুল হিসেবে, আরেকটা হচ্ছে যে মোটিভ। এখানে মোটিভটা খুবই স্বাভাবিক, আমরা এটাতে অভ্যস্ত না, এবং আমাদের রাজনীতিকরা জনগণের প্রতিক্রিয়া শুনতে সরাসরি অভ্যস্ত না। যে যেটা করুক সে নিজে অ্যাঞ্জেল, সে সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক অ্যাঞ্জেল, নিজের পজিশনে আইডিয়াল অ্যান্ড প্লেটোর আইডিয়াল স্টেটের সেই শাসক শ্রেণীর মতো কথা বলে। সো আমার মনে হয় যে রাজনীতিকদের যে যেখানেই পজিশন অপোজিশন যেখানেই থাকুক না কেন, তাদের যে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন এবং সেখানে তাদের প্রত্যেকটি প্রতিবাদের ভাষা সম্পর্কে এবং জনগণের মনোভাব সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা থাকা উচিত, এবং কোন জায়গায় মানুষ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে সে ব্যাপারে ধারণা থাকা উচিত। এখন আপনি বলতে পারেন, আপনি কি ডিম নিক্ষেপকে সমর্থন করছেন অথবা ডিম নিক্ষেপের সংস্কৃতিকে সাপোর্ট করছেন? নো। বা এটা কি সংস্কৃতি বলছেন কিনা? আমি এটাকে সংস্কৃতির অংশ এখনও হয়নি, কারণ এখন তো বাংলাদেশের ডিম, আপনি রিসেন্টলি যে আহতরা জুলাইয়ের, তারা বিভিন্ন জায়গায় আসামি যারা আছে এবং তারা খুবই হাই প্রোফাইল আসামি, এই আসামিরা গত কয়েক বছর তাদের যে জুলাইয়ে গণহত্যায় উস্কানি দিয়েছে এবং গত কয়েক বছর গণতন্ত্র সম্পর্কে খুবই অসম্মানজনক কথা বলেছে, রাজনীতি সম্পর্কে অনেক অসম্মানজনক কথা বলেছে, হোল নেশনকে বারবার মানুষের যে মৌলিক অধিকার সে অধিকার থেকে বঞ্চিত করেছে। সুতরাং মানুষের প্রকাশের এটি একটি ভাষা হয়ে উঠেছে। এখন যদি ভাষা হওয়ার পরে এটা যদি সংস্কৃতি হয়,
অথবা এখনও যেহেতু আমরা অভ্যস্ত নই, আমরা অপসংস্কৃতি বলতে অভ্যস্ত হব। কিন্তু আমি পশ্চিমের কথাটা এই জন্য বললাম যে 400 বছরের যে সংস্কৃতি, গণতন্ত্রের যে সংস্কৃতি তারা গড়ে তুলেছে এবং গণতন্ত্রের সংস্কৃতি যে কতটা কঠিন সেই একটি ছোট্ট উদাহরণ দিই। সেটি হচ্ছে, আপনারা জানেন যে ব্রিটিশ রাজ পরিবার সারা পৃথিবীতে অবাধে ঘুরে বেড়ায়, হাই প্রোফাইল তাদের ডিপ্লোম্যাটিক ইমিউনিটি এবং নানা কিছু নিয়ে। কিন্তু মানুষ এতটাই সিরিয়াস, এটাকে আমি প্রতিক্রিয়াশীল বলবো না, এটাকে বলবো সিরিয়াস, যে তারা যখন পাউরুটিতে কামড় দেয় তখন পত্রিকায় ওই ছবিটার নিচে ছেপে দেয় যে তোমার এই সফরে, রাজপরিবার তোমার এই সফরে আমাদের 4 মিলিয়ন ট্যাক্স পেয়ার মানি গেছে, তোমার কি লজ্জা করে না? এইটা আমরা আমাদের কাগজগুলোতে ছাপি, ওখানে আমার একটা নিউজ পেপার আছে বাইলিঙ্গুয়াল। সো এটার জন্য তো আমাকে কোনোদিনই রাজপরিবার অথবা সরকার থেকে কেউ বলে না যে তুমি এটা কেন করছো। ওই সংস্কৃতিটা, অর্থাৎ রেজিলিয়েন্ট রাজপরিবার বলুন আর রাজনীতিকরা বলুন, ম্যান্ডেলসন যখন ডিম খান তখন পরিবেশ যে নীতি পরিবর্তন করেন ওই ডিমের কারণে। এখন এটাকে আপনি কি সংস্কৃতি অথবা অপসংস্কৃতি কোনটা বলবেন, সেটা হচ্ছে অভ্যস্ত হওয়ার পর। আমাদের এত সেন্সিটিভ হলে চলবে না। আমি মনে করি আক্তারকে যে ডিম মেরেছে, কেন ডিম মেরেছে? এই যে ওখানে যে প্রবাসী আওয়ামী লীগ কর্মীরা আছে তাদের মনে কিন্তু অনেক যন্ত্রণা আছে। তারা 15 বছরের যে সাজানো বাগান এবং যে রাষ্ট্রটি করেছে সেই রাষ্ট্রকে একটা শ্মশান করে এখান থেকে সব কিছু নিয়ে আমার লন্ডন শহর এখন তাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন গণহত্যার বড় বড় আসামিরা। তাদের বিচার হয়নি তো, 1 বছরে যেহেতু তাদের বিচার হয়নি, তাদের যে মোরাল পাওয়ার তারা রিগেইন করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের একজন নেতাকে আমি এখন পর্যন্ত পাইনি রিমোর্স করছে। সো তাদের প্রতিবাদের ভাষা, তাদের যে এখন যে সমস্যাটা, সেই সমস্যাটা কিছু বহিঃপ্রকাশ হয়তো হচ্ছে। এটাকে আমি সংস্কৃতি এবং অপসংস্কৃতি দুটা বলার মতো, কোনোটা বলার মতোই পরিবেশ আসে। তবে এটা পলিটিক্যাল রিয়ালিটি এবং রাজনীতিটা অতিরিক্ত সেন্সেশন শো করেন এবং আমরা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাই, এটাকে আমি বরং একটু ক্রিটিক করছি। আচ্ছা মাহবুব আজিজ, অনেকগুলো কথা আমরা জানলাম যেটি পশ্চিমা বিশ্বে হয়তো প্রচলিত আছে, বাংলাদেশে প্রচলিত নয়। বাংলাদেশ থেকে পশ্চিমা বিশ্বে গিয়ে আমাদের একজন রাজনৈতিক নেতা ডিম হামলার শিকার হয়েছেন। এই বিষয়গুলো যদি আমার শরীরেই একটা ডিম পড়তো, আপনার শরীরে একটা ডিম পড়তো, কেমন লাগতো? আসলে পশ্চিমা বিশ্বের যে কথাটা বলা হলো, আসলে পশ্চিমা বিশ্বের যে সব কিছুই ভালো এরকম তো না। এখন পশ্চিমা বিশ্বের রাজনীতিতে বা ধরেন, আপনি কি কখনো ভাবতে পারেন যে যে কোনো একটা পশ্চিমা বিশ্বের দুটি দলের কর্মীরা ঢাকার এয়ারপোর্টের সামনে পরস্পর দাঁড়িয়ে তাদের নেতারা এসছে ও দেশের এখানে পরস্পরকে আক্রমণ করছে বা ডিম ছুটছে? এরকম বোধহয় পশ্চিমা বিশ্বের কাছ থেকে আমরা ধারণাও করতে পারি না। তো আমাদের এখানে যেটা ঘটেছে বা যে ঘটছে, আমাদের রাজনীতির পারস্পরিক যে অবিশ্বাস, অনাস্থা, অসহিষ্ণুতা, এই অসহিষ্ণুতাগুলোর একটা মাত্রা ছাড়া যে অবস্থানে আমরা পৌঁছাচ্ছি, সেটাই এই সর্বশেষ ঘটনাটি, যেটা আক্তার সাহেবের উপরে যে ডিম ছড়ার ঘটনাটি। এর আগে কিন্তু আপনি দেখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সিনিয়র নেতা, তাসনিম জারা, আক্তার হোসেন, ওনারা বেরোচ্ছেন নিউ ইয়র্কের এয়ারপোর্ট দিয়ে, ওখানে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে যা নয় তা বলছে। যে ভাষা, সেটা তো শুধু আর ডিম এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। যে ভাষা তারা ব্যবহার করছেন ওখানে, এটা কি কোনো মানে স্বাভাবিক ভদ্র মানুষের ভাষা ব্যবহার হতে পারে? একটা নারী, তাকে সরাসরি যেভাবে যে ভাষায় ব্যবহার করা হচ্ছে। এখন এই ধরনের ভাষা কিন্তু এর আগেও আমরা যে বিভিন্ন ঢাকা শহরে নানা রকম মিছিলে কিন্তু দেখেছি, তখন অনেক রকম সমালোচনা হয়েছে যে এই জেনজিরা কি ভাষা ব্যবহার করছে। তাহলে এখন আওয়ামী লীগ কী ভাষা ব্যবহার করছে? যে আওয়ামী লীগ এই গণহত্যার অপরাধী এবং তাদের নেতাকর্মীরা, তাদের মধ্যে কোনো রকম অনুতাপ, কোনো রকমের ক্ষমা প্রার্থনা, কোনো ধরনের শরীরী ভঙ্গিমার মধ্যে আপনার কিছু নাই। তারা যেন জিঘাংসায় ওখানে নেমে গেছে। এখানে কিন্তু ডিম আর শুধু ডিমের মধ্যে আবদ্ধ নয়, সেখানে তাদের জিঘাংসা যে তারা ছিঁড়ে খুঁড়ে ফেলবে এই সমস্ত নেতাদেরকে। কাজেই এই পুরো প্রক্রিয়াটা কিন্তু শুধুমাত্র যে একটা ডিমের মধ্যেই, আপনি ডিম সংস্কৃতি বলেই আমরা এটাকে একটা আলোচনা করে এক ধরনের বাতাস দিব, তা কিন্তু যথেষ্ট হবে না। এটা দেখতে হবে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো রকম অনুকম্পা মানে ক্ষমা প্রার্থনা নাই। তারা যে একটা খারাপ কাজ করার পরে এই পরিস্থিতিতে পড়েছে, এই বিষয়েও তাদের কোনো চেতনাই কাজ করছে না। আবার একই সাথে এটাও ঠিক যে আপনি আইন আদালতে আমরা যেই ঘটনাগুলো দেখেছি, ডিম ছড়ার ঘটনা দেখেছি, মন্ত্রীদের লাথি ঘুষি দেওয়ার ব্যাপারে, শুধুমাত্র ডিমের মধ্যে ছিল না, এটার মধ্যে ঘুষি লাথির পর্যায়ে চলে গেছিল। কাজে আমাদের এই রাজনৈতিক অসহিষ্ণুতাটা কেন?
কারণ আমরা আসলে যেই অন্তর্ভুক্তমূলক সমাজের কথা বলি এটা আমরা আসলে ন্যূনতম বিশ্বাসও করি না। আমরা কোনোভাবেই একজন আরেকজনের কথা শুনতে চাই না, একজন আরেকজনের স্পেস দিতে চাই না। যেটা আওয়ামী লীগ গত 15-16 বছরে করেছে, কাউকে তারা স্পেস দেবে না, এটা তাদের বাপের তালুক বানিয়েছে। আরও যারা আসছে বা যারা আসবে বলে মনে হচ্ছে, যারা আসতে চায়, সকলেই যেন যার যার তালুকটা নিশ্চিত করতে চায়। এই যে আমরা যেই সংস্কৃতিরই কথা বলি না কেন, পশ্চিম বলেন, পূব বলেন, প্রাচ্য বলেন, প্রতীচ্য বলেন, কোথাও কোনো সংস্কৃতিতে নাই যে আমি আপনার কথা শুনবো না। আর এই ডিম সংস্কৃতির নামে, এটা গণতান্ত্রিক চর্চার নামে এই কথা যদি আমরা বলি যে না এটা তো একটা প্রতিবাদের ভাষা, এটা আসলে প্রতিবাদের ভাষা হতে পারে না। কারণ এই যে আমরা কথা বলছি, আমি হঠাৎ করে এই টেবিলের উপরে উঠে একটা লাফ দিয়ে একটা প্রতিবাদ জানিয়ে ফেললাম, এটা হয় না। এটা একটা সভ্যতার অংশ। আমরা এইভাবে পারস্পরিক সহাবস্থানে আছি, কথা বলছি, শুনছি, এবং আমরা একটা যুক্তিতর্কের মাধ্যমে কোনো একটা কিছু উপস্থাপন করতে চাইছি। এই তো সভ্যতা। এবং এই সভ্যতার জায়গাগুলো রাজনীতির মাঠেও প্রয়োজন। সেই রাজনীতির মাঠে যদি আমরা এইভাবে ডিম ছুরি, তার আগে এইভাবে অশ্লীল কথাবার্তা বলি, বাক্য বলি, যেই শব্দগুলো স্বাভাবিক পরিস্থিতিতে আসলে শোনা যায় না, সেখানে আমরা রাজনৈতিক নেতাদের, আমার সাথে হয়তো তার অমত থাকবে, দ্বিমত থাকবে, আমি তার বিরোধিতা করব, কিন্তু এই ভাষা আমরা কি করে ব্যবহার করি? এবং সেটা এরকমভাবে টেলিভিশনে, ভিডিওতে, নানান রকম অনলাইনে আমরা দেখতে পাচ্ছি সারাদিন যে এই ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে। তার মানে আমাদের যে সভ্যতা, ভদ্রতা, ভব্যতা, এই সব আমরা হারিয়ে ফেলছি রাজনীতির নামে। কেন? আসলে এই যে মধুর চাক, এই মধুর চাক হচ্ছে রাজনীতি, যে যার ভিতরে অর্থ, বিত্ত, প্রলোভন এবং আরও চাই, ওখান থেকে যদি নেমে এসে সত্যিকার অর্থে জনকল্যাণ যদি যুক্ত হতো, তাহলে ভাষা এমন হতো না। এত অপ্রমিত, এত বিকৃত, এত নোংরা, এত অশ্রাব্য ভাষা রাজনীতির হতে পারে না। ধন্যবাদ আপনাকে শামসুল আলম লিটন। অন্তর্ভুক্তিমূলক একটা বিষয়ের কথা তিনি বলেছেন। অন্তর্ভুক্তিমূলক বিষয় কিভাবে সম্ভব যখন রাজনৈতিক দলগুলো একে অপরকে শত্রুর মতোই মনে করে? অন্তর্ভুক্তিমূলক, আপনি বিহেভিয়ারাল প্যাটার্ন অথবা পলিটিক্যাল প্র্যাকটিসের কথা যদি বলে থাকেন, সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক সোসাইটিতে পলিটিক্যাল বিভিন্ন মত পথের ন্যাশনাল যে ডায়ালগ, কনসালটেশন এবং কমন প্ল্যাটফর্ম, এগুলো থাকতে হয়। তো থাকার জায়গাটা হচ্ছে আসলে পার্লামেন্টারি সিস্টেমে পার্লামেন্ট, আর ডিফারেন্ট সিস্টেমে ডিফারেন্ট ওয়েতে তারা করে। তো এখন কথা হচ্ছে আমরা আসলে কোন ফরম্যাটে আছি। আমরা তো রিপাবলিক তৈরি করতে পারিনি যে এখানে ইনস্টিটিউশনগুলো কাজ করছে। এবং 90-এর গণঅভ্যুত্থানের পরে আমরা যে অর্জনটা ছিল, যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আমরা গণতন্ত্র পাইনি। এখন গণতন্ত্র পেয়ে আমরা 15 বছরও কন্টিনিউ করতে পারি নাই। তারপরে চলে আসলো 1/11-এর যে ভিন্ন রকমের ব্যবস্থা, এবং সেই ব্যবস্থাটির ফয়সালা হলো শেষ পর্যন্ত দিল্লিতে। প্রণব মুখার্জি নিজে লিখে গেছেন। সেই ফয়সালার জের ধরে আমরা 15 বছর আমরা যে অবস্থার মধ্যে, আমাদের রাজনীতিকদেরকে ব্যবহার করা হয়েছে একটা জাতিকে শেষ করে দেওয়ার জন্য। কারণ জানে যে এই জাতির মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ, যেই গণতান্ত্রিক মূল্যবোধের জন্যই এই জাতির জন্ম হয়েছে, গণতন্ত্রের জন্যই জন্ম হয়েছে, পাকিস্তানিরা যদি আমাদের গণতন্ত্রকে স্বীকার করতো তাহলে কিন্তু হয়তো ইতিহাস ভিন্ন হতো। এখন কথা হচ্ছে যে আমরা গালি এক জিনিস আর ডিম আরেকটা জিনিস, এখানে দুটো আমরা আলাদাভাবে দেখতে হবে। এই কারণে যে আমাদের, আমি প্রথমে বলে রাখি, নিত্যদিনের যে ঘটনা, সেই ঘটনায় অনেক সংকট থাকবে। সেই সংকটকে আপনি কিভাবে অ্যাড্রেস করছেন সেটার উপর ডিপেন্ড করছে আপনার উপস্থাপক হিসেবে সাফল্য। আপনি আপনার ব্যক্তিগত মূল্যবোধকে এর সঙ্গে মিশিয়ে ফেলেছেন, নাকি আপনি প্রোগ্রেসিভ দৃষ্টিতে দেখছেন, নাকি পুরনো দৃষ্টিকোণ থেকে দেখছেন। এখানে আমাদের রাজনীতিতে জুলাইয়ে যে ঘটনা ঘটেছে, আমাদের কিন্তু অনেক স্টাডি এখনও হয়নি। কারণ শত শত যে দেয়াল লিখন হয়েছে তার মধ্যে কিন্তু আমি অসংখ্য বক্তব্য পেয়েছি, যেটা 15 বছরে বাচ্চাদেরকে যা শেখানো হয়েছে তাকে ওয়াশ আউট করার জন্য একটা দুটো শব্দ অনেক ইনোভেটিভ। এই জেনজি কতটা ইনোভেটিভ তা আমরা এখানে একরকম দেখি, নেপালে কিন্তু দেখুন ওরা কিন্তু সরকারে যায়নি। দেখেন, এটাও ইনোভেশন যে তাদের অরিজিনাল কাজ হচ্ছে স্টাডি। তারা ক্ষমা চেয়েছে অসুবিধা, বিভিন্ন রকমের প্রবলেমের জন্য সাবেক ফর্মার চিফ জাস্টিসের কাছে, এবং তাদেরকে যখন সরকারের আমন্ত্রণ জানাচ্ছে তারা সেই রিফিউজ করেছে। এখান থেকে আমাদের জেনজিরা শিখবে। আবার এই জেনজিরাই
19, 20, 21-এ ফিনল্যান্ডের মতো উন্নত গণতান্ত্রিক দেশে সেখানে কিন্তু তারা কিন্তু সরকার গঠন করেছে, জোট করে তাদের নেতৃত্বে সরকার হচ্ছে। মাত্র 23 বছর থেকে 32 বছরের 80% মন্ত্রী তারা নিয়োগ করেছে, ইনক্লুডিং প্রধানমন্ত্রী। সো আমার মনে হয় আমাদের দেশে রাজনীতির, আমি এই কথাটি এই জন্য বলছি, রাজনীতি সংস্কৃতিতে আমাদের অসহিষ্ণুতার যে ব্যাপারটা বলছি, আমরা যারা কিছুটা সামান্য লেখাপড়া করেছি তারা কি সহিষ্ণু? আমাদের যে বুদ্ধিজীবী শ্রেণী তারা কি সহিষ্ণু? আজকে যে এই যে তাসমিন জারাকে যে কথাটা বলা হলো, এরকম একটা কথা যদি কোনো সময় আমি দেখেছি, একটি গালি যদি দেওয়া হতো, আমি ব্যারিস্টার মইনুল হোসেনের পরিণতির কথা আমার মনে হয় আমাদের মিডিয়ার কেউই এখনো ভোলেনি। আমাদের রাষ্ট্রীয়ভাবে যে পৃষ্ঠপোষকতা করা হয়েছে ব্রুটালিটির, মানুষের একক চিন্তা করতে বাধ্য করা, এগুলো 15 বছরের গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে আস্তে আস্তে সমাজ সামনে এগোবে। এখন পর্যন্ত এটাই হচ্ছে ডাইনামিক্স, পলিটিক্যাল স্টেটের একটা ডাইনামিক্স। কিন্তু আপনি যদি এই শব্দগুলোর কথা বলেন, কিছুদিন আগে আমরা মিছিল শুনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কথা বলা হয়েছে, ফজলুর রহমানকে নিয়ে কথা বলা হয়েছে, তারাও কিন্তু শিক্ষিত জেনজি। এখন আপনি যদি এই শালীন ভাষার কথা বলি, শালীন ভাষা কিন্তু সবার জন্য সার্বজনীন। আর অশ্লীল ভাষা যদি বলে না বলতে চায় না বলতে বলি, তাহলে সেটাও সার্বজনীন, তাই নয় কি? আমি শুধু বলবো আপনি বলতে পারবেন না, বা আপনি বলবেন তিনি বলতে পারবেন না, ব্যাপারটা এমন নয় কিন্তু। তাহলে এই একই ঘটনা যখন আপনার সাথে ঘটবে আপনার কষ্ট লাগবে, একই ঘটনা যখন আমার সাথে ঘটবে আমার কষ্ট লাগবে। আমার কষ্টে যদি আপনি কষ্ট না পান, আমার দুঃখে যদি আপনি দুঃখিত না হন, তাহলে কিন্তু এই জিনিসগুলো চলতেই থাকবে, ঘূর্ণয়মান থাকবে। অবশ্যই আপনি যেটা বলেছেন, শুনেন, জেনজি যে কাজগুলো করছে প্রত্যেকটি কাজ আইডিয়াল, এবং তারা এখানে আইডিয়াল স্টেট বাস্তবায়নের জন্য করছে। তিউনিসিয়াতে করেছে, মিশরে বেশিরভাগ যে ওই জেনারেশনই ছিল গত দশকে, কিন্তু এটা তো বলা হচ্ছে না। এই কথাটা কিন্তু আমার মনে হয় না জেনজিরা খুব পছন্দ করবে আমরা এই ভাষায় যদি আলোচনা করি, কারণ তারা বলবে যে তোমরা তো আমাদের বুঝতে পারছো না। এই কথাটা, এই যে বুঝতে পারছো না, তাকে কেন এই জায়গায় যেতে দেওয়া হলো? এই জায়গায় যেতে দেওয়ার পেছনে আমরা কি সমাজতান্ত্রিক বিশ্লেষণ করেছি? তাদের তো আমরা দেখুন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে রাত 3টা 4টায় বের করে দেওয়া, পিটিয়ে দিয়ে, বিভিন্ন রকমের ট্যাগিং দিয়ে, দেখুন এই ট্যাগিংগুলো যখন চলছিল তখন আমাদের বুদ্ধিজীবী শ্রেণী এবং আমাদের রাজনৈতিক শ্রেণীকে তো কথা, যারা সরকার সমর্থিত ছিল তারা কথা বলেছে, আর যারা ছিল না তাদেরকে কি করা হয়েছে সেটা আমরা সবই জানি। আপনার এই স্টুডিওতে একজন বিচারপতি যে ভাষায় দীপ্তির সঙ্গে কথা বলেছিল, আমরা কি সেই কথাটা ভুলে গেছি? এই কথাটা, এটা তো পলিটিক্যাল প্র্যাকটিস, স্টেট প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসলো। আজকে জেনজির কোনো কিছু সমালোচনা করার আগে তাদেরকে আমাদের বুঝতে হবে, কেন এই ভাষাটা কোথা থেকে আসলো এবং কেন এই জায়গায় গেল। স্টেট যখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায়, তখন এইভাবেই যুগের পর যুগ কোনো না কোনো এর একটা ডেফিনিশন আছে, আপনি জানেন। আমি সেটিতে না গিয়ে, একাডেমিক কথা না গিয়ে, আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে বিদেশে যখন এই কাজগুলো হয়, গত 20 বছর আমি বাইরে থাকি, এবং তারও আগে যখন বাইরে ছিলাম না, তখন মিডিয়ার কাজ করতে গিয়ে দেখেছি, আমরা প্রায়ই কথাটা বলছি। এটা কেন হচ্ছে সেটা নিয়ে একটু অ্যানালিসিস করা দরকার। আমি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেরই সবচেয়ে বেশি দেখি, আর ইন্ডিয়া আর পাকিস্তান লিমিটেড, তারাও কিন্তু সেখানে পলিটিক্স করে আছে। আরেকটি কথা মহব্বত যেটি বলেছেন যে বিহেভিয়ারাল, যে তারা যে বিদেশে মারামারি করছে, এই কাজটা যদি ঢাকা এয়ারপোর্টে যদি আমরা দেখতাম, দেখুন আপনি এই গণ্ডগোলের মধ্যে কিন্তু একটা জিনিস কিন্তু আপনারা দেখবেন, মানে আমরা সেন্সিটিভ হইতে অনেকগুলো জিনিস দেখছি। ডিম দেখা মাত্র আমার মনে হয় যেন আমার গায়ে ডিম পড়েছে, এরকম খুব বেশি আমরা সেন্সিটিভ। আসলে এত সেন্সিটিভ হওয়ার দরকার নেই। ব্যক্তি জীবনে আমরা যেমন একটু সহনশীল, সমাজটা ভালো থাকতে হলে কেউ একটু উঁচু গলায় কথা বললো, আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু ইট ইজ নট দ্যাট যে তার রাইট নেই উঁচু গলায় কথা বলে, তার হয়তো সে কানে কম শোনে। সুতরাং এক একজনের একটা বিহেভিয়ার প্যাটার্ন আছে, এত সেন্সিটিভ। এখন এই কথাটা আমি কেন বলছি, দেখুন ওরা যে বিক্ষোভ করছে, ওরা কিন্তু নিরাপদ ডিস্টেন্স রেখে মেনটেন করছে। যাকে ধরেছে সম্ভবত সে কোনো পর্যায়ে টাচ করেছিল আক্তারকে, না হলে পুলিশের কাছে ওই ভিডিও না থাকলে সে তাকে 1 মিনিটের জন্য অ্যারেস্ট করতো না। কারণ হচ্ছে এই প্রতিবাদের ভাষা এটাকে অ্যালাউ করা হয় কেন জানেন? কারণ হচ্ছে যে ওই যে আমরা নাকের ডগা পর্যন্ত যে মুভমেন্টকে বলে থাকি না গণতন্ত্র, এইটাই হচ্ছে সেখানে স্ট্যান্ডার্ড লয়ের, যে আপনি প্রতিবাদ করতে পারবেন কিন্তু কাউকে হিট করতে পারবেন না, টাচ করতে পারবেন না, দ্যাট ইজ ক্রাইম। এবং আপনার কোনো কর্মের কারণে যে কেউ যদি স্ট্রোক করে, সেটা কিন্তু আবার প্রভোকেশনে যাবে, সেটা ডিফারেন্ট ম্যাটার।
তো এই জন্য প্রতিবাদ মানে এটা না যে সে অবাধে যা খুশি তা করতে পারবে, অথবা যেটা বলেন এখানে উঠে উনি শাউট করতে পারেন, ইটস নট দ্যাট। পরিমিতিবোধ থাকতে হবে। আপনাকে ধন্যবাদ মাহবুব আজিজ। আমরা কেন জেনজিকে বুঝতে পারছি না, বা কতটা বুঝতে পারছি না, আসলে বুঝতে পারছি না বলাটা বোধহয় আমি একমত নই, এই কারণে যে আমাদের এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু নেপাল কিংবা ফিনল্যান্ড অথবা অন্যান্য দেশের একেবারে অনুবর্তনে হয়েছে তা বলা যাবে না। কারণ আমাদের যে ভাষার কথাটা আমরা বলছি না, বাংলা ভাষা একমাত্র ভাষা যে ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে, যে ভাষার অবলম্বনে একটি দেশের তৈরি, দেশ সৃষ্টি হয়েছে। কাজে বাংলা ভাষার সঙ্গে অন্যান্য ভাষা তুলনা করলে হবে না। বাংলা ভাষা যে একটা সুমিষ্ট, একটা গভীর, একটা গীতল রূপ আছে, এই রূপটিকে নষ্ট করছে কারা, কিভাবে? আপনি নাটকের দিকে তাকান, আপনাদের এই যে গণমাধ্যম টেলিভিশনে খাইছি, মারছি, ধরছি কবে থেকে শুরু হয়েছে, এবং এগুলা সুপরিকল্পিতভাবে বাংলা ভাষার মুখে নোংরা ছিটিয়ে দেওয়া হয়েছে। আপনি একটা শিশু যখন আধো আধো বলিতে বাংলা কথা বলে, এই কথাগুলো যখন আপনি খাইছি, ধরছি, মারছি, একটা খিচুড়ি বাংলা বলা হয়, এটা কিন্তু ঠিক আঞ্চলিকও নয়। আপনি দেখুন আমাদের আঞ্চলিক বাংলাগুলো কত সমৃদ্ধ। আপনি নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ সব আঞ্চলিক সমৃদ্ধ বাংলা ভাষা। কিন্তু এই যে খিচুড়ি যেটা টেলিভিশনে হচ্ছে, যেটা বিভিন্নভাবে নানান জায়গায় আমরা দেখছি, ভিতরে একটা টি শার্ট পরে, বাইরে একটা শার্ট পরে, এখানে 5-6টা বোতাম খুলে আপনি আজে বাজে শব্দ কতগুলো ইংরেজি, বাংলা, গালি সহায়ক যেই ভাষাটি বলা হচ্ছে, সেই ভাষাটিকে আমরা বলছি খিচুড়ি বাংলা, এবং এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই শুধু এই বাংলাটি কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? বলা হচ্ছে যে প্রমিত বাংলা মানে ভারতের দাসত্ব করা, রবীন্দ্রিক বাংলা, রবীন্দ্রনাথকে দাসত্ব করা মানে ভারতকে দাসত্ব করা, এইভাবে বলা হচ্ছে, এবং নানান রকম দার্শনিকতা করা হচ্ছে। আজকে এই যে 5ই আগস্টের পরে নানান কিছুই এসেছে, যেমন ইতিবাচক অনেক কিছু ঘটেছে। সবচেয়ে বড় ইতিবাচক হচ্ছে যে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে, মানুষ মহামুক্তির একটা মহাসমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছে, এটা যেমন সত্য, একই সাথে সত্য এই মহামুক্তির অন্দর দিয়ে কিছু ভুল বার্তা সমাজে চাপিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। আপনার রবীন্দ্রনাথকে অস্বীকার করবার চেষ্টা করা হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত নাকি এটা ঘুমিয়ে পড়া, এটা বাংলা প্রমিত বলাটাকে নাকি এক ধরনের অনিষ্ট করা, এক ধরনের ক্ষতিকর ভাষা চর্চা, এই সমস্ত বলা হচ্ছে। অর্থাৎ গালি দিয়ে কথা বলতে হবে, এটা ছাড়া নাকি তীব্রতা বোঝা যায় না। অর্থাৎ সমাজের এই সমস্ত বার্তা জেনজির নামে যারা বলা হচ্ছে, এটা এক ধরনের রাজনীতি, প্রকাশ্য রাজনীতি, যেটা আমাদের 60 দশক 50 দশকের যে বিকাশমান একটি ধারা, যেটা নিয়ে আসলে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, যেই সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা, তাকেই অস্বীকার করা, এবং তাকে অস্বীকার করা একদম শেষ বিচার। আপনারা ভাবতে পারেন বিন্দুতে সিন্ধু নিয়ে আসতেছে, আসলে বিন্দুতে সিন্ধুই এটা। মুক্তিযুদ্ধের যে 4 স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ, এটা যখন অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে, বা আওয়ামী লীগ যে 16 বছর ছিল তারা কি এইগুলো চর্চা করেছে? ধর্মনিরপেক্ষতার চর্চা করলে কি কওমি জননী হতে হয়? তারা সেই চর্চা করেনি, কখনো করেনি, বরং সারা দিন রাত মুক্তিযুদ্ধের নেতৃত্ব, মুক্তিযুদ্ধের অবদানের কথা অনর্গল প্রচার করেছে, কিন্তু মূল প্রত্যয়ের চর্চা তারা কখনো করেনি বলেই সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রদায়িক রাজনীতির হাত ধরে এসেছে এই ধরনের ভাষা, এই ধরনের এক ধরনের পাটাতনহীন অবস্থানে দাঁড়িয়ে উল্লম্ফন। এই উল্লম্ফনটাই মানুষের ভেতরে এক ধরনের অসহিষ্ণুতা নিয়ে আসছে, যেটাকে আমরা জেনজির ভাষা বলে এক ধরনের প্রশ্রয়ের প্রলেপ দিতে চাচ্ছি। আসলে জেনজির ভাষা এটা হতে পারে না। তারা শুদ্ধ ইংরেজি যদি বলতে পারে, তাহলে শুদ্ধ বাংলাও শেখার বিষয়। শুদ্ধ বাংলা হঠাৎ করে আসে না, এটা আচমকা আকাশ থেকে পড়বে না, এটা চর্চা করতে হয়। ঠিক একই যেমনভাবে ইংরেজি চর্চা করতে হয়। ইংরেজি অশুদ্ধ বললে তো আপনি তাকে ধরবেন, বাংলা অশুদ্ধ বললে কেন তাকে ধরবেন না? বাংলা হেলাফেলার বিষয়, এটা আমার মা বাবার কাছ থেকে পাওয়া বলে আমরা যা খুশি তাই বলবো। তোমার মুখের দিকে আর যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এখন তোমাকে ঘিরে খ্যাকড়ার উৎসব, খিস্তি খেউরের পৌষ মাস। এই কবিতাটি 1969 সালে লিখেছিলেন শামসুর রহমান। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কেন লিখেছিলেন? কারণ পাকিস্তানি শব্দগুলো বাংলার মধ্যে জোর করে ঢোকানো হচ্ছিল, যে পাকিস্তানি উর্দু এখানে যুক্ত করে দিতে হবে।
যেহেতু বাংলা ভাষার ভেতর দিয়েই আসলে বাঙালির অস্তিত্বটাকে নষ্ট করতে হবে, এই ছিল পাকিস্তানি আগ্রাসনের মূল লক্ষ্য। ঠিক একইভাবে এখন বাংলার ভেতরে ইংরেজি, গালি, নোংরামি, অসহিষ্ণুতা, এই অর্থহীন কিছু শব্দ যুক্ত করে ওই একই কাজ করা হচ্ছে। তোমার মুখের দিকে এখন যায় না তাকানো। কাজেই একই রকমভাবে আমি এটা মিলাতে চাই। এটা জেনজির ভাষা নয়। জেনজির ভাষা অবশ্যই প্রমিত হওয়ার কথা, এবং অনেকেই সুন্দর করে কথাও বলে জেনজি। আপনাকে ধন্যবাদ শামসুল এবং আলম। অনেক তরুণদের তো খুব চমৎকার যুক্তিনিষ্ঠ কথাও আমরা শুনি। অনেকগুলো কথা বললেন মাহবুব আজিজ। সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আছি চ্যানেল আই-এর অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি হ্যাঁ, আমার মনে হয় যে মহাজির অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছেন এবং একটা জিনিসকে উনি খুবই সিম্পলিফাই করার চেষ্টা করেছেন যে সাম্প্রদায়িক রাজনীতির হাত ধরে এই ধরনের উল্লঙ্ঘন, এটা ওনার দৃষ্টিতে ওনার কাছে নিশ্চয়ই অনেক রেফারেন্স আছে। কিন্তু সাম্প্রদায়িক, মৌলবাদী ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আমরা ন্যারেটিভ আকারে শুনেছি, এখানে সাম্প্রদায়িক দেয়াল লিখনে যে শব্দগুলো, এখানে কিন্তু কোনো সাম্প্রদায়িক শব্দ নাই, গালি আছে। এই গালিটি কাকে দেওয়া হয়েছে? যারা মুক্তিযুদ্ধের 4 স্তম্ভ, মুক্তিযুদ্ধের চেতনাকে বাণিজ্য করে বড় বড় ভাস্কর্য তৈরি করে তার পেছনে লুকিয়ে দেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করেছে, খুন করেছে। ওই মূর্তির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদৃশ্য রিভলভার দিয়ে খুন করেছে, বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে। আপনার মতো আমার মতো অনেক সাংবাদিককে, দেশের সেরা সেরা সাংবাদিকদেরকে যারা মুক্তভাবে সমালোচনা করতেন, লিখতেন, তাদেরকে দেশ থেকে বিতাড়ন করেছে। তাদের পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, টিভিগুলো বন্ধ করে দিয়েছে, গণহত্যা যাতে চালাতে না হয়, যাতে কেউ দেখতে না পায়, সেই কারণে লাইভ ব্রডকাস্টিং পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তখন আমাদের মুক্তবুদ্ধি চর্চার যারা সেই ন্যারেটিভের যারা প্রবক্তা, সেই মানুষগুলোকে কিন্তু নির্বাক, বধির এবং বোবা এভাবে দেখেছি। সুতরাং এগুলো মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এই ব্যাপারের কোনো সম্পর্ক নাই। মাহবুব ভাই যেভাবে বিশ্লেষণ দিয়েছেন, এটা দীর্ঘদিনের ন্যারেটিভের ধারাবাহিকতা। যেমন আমাদের মুক্তিযুদ্ধ শুধু সংস্কৃতির ধারাবাহিকতা নয়, সংস্কৃতি তো অবশ্যই, সংস্কৃতির মধ্য দিয়ে বিবর্তন, অধিকার, গণতন্ত্র, এবং কোত্থেকে আসলো 4 দফা, 4টি স্তম্ভ। 72-এ মুক্তিযুদ্ধ শুরু হলো, সেই 52-র পর থেকে আমরা আমাদের বৈষম্য, নানা রকমের বিষয়ে কথা বলছি। তাহলে 4 দফা, পুরো 9 মাস যুদ্ধ হলো, সেই 9 মাসে আমরা 4 দফা শুনলাম না, 4 স্তম্ভ শুনলাম না। এই সব ন্যারেটিভ আমাদের জাতীয় যে ঐক্য, সংহতি, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বোধ, আমাদেরকে চরম বিভাজনের পথে নিয়ে গেছে। এই বিভাজনটি হচ্ছে প্রগতিশীলতা, মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধ হওয়ার পরে যারা অপরাধ করেছে তাদের বিচার হয়ে গেল অথবা হলো না, সেটা রাজনৈতিকভাবে হলো। কিন্তু বছরের পর বছর, দশকের পর দশক, শতাব্দী চলতে থাকবে। এটি কি হয়? এটি কি সভ্যতা? সুতরাং এই শব্দগুলো, এই ন্যারেটিভগুলোর ভিত্তিতে আমাদের জাতির, তারাপদ রায়ের সেই কবিতাটি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের আরও সর্বনাশ হওয়ার আগে আমাদেরকে রেজিলিয়েন্ট হতে হবে এবং আমাদের 53 বছরে যে 53 জন বুদ্ধিজীবী জাতিকে বিভ্রান্ত করেছে, সেই 53 জন বুদ্ধিজীবীর অপকর্মের উপর আমাদের গবেষণা করা দরকার। প্রথম, যারা একজন জাতীয় অথবা আন্তর্জাতিক কবিকে আমার সংস্কৃতির ধারা, মানে আপনার ফ্ল্যাগ বানিয়ে ফেলতে হবে এবং আমি তাকে সমালোচনা করতে পারবো না, আমি নজরুলকে সমালোচনা করতে পারবো না, নো, এটা জ্ঞান না, এটা মুক্তবুদ্ধি চর্চা না, এটাই হচ্ছে এক ধরনের মৌলবাদিতা। আমরা প্রকাশ্যে আমরা সমালোচনা করব, আলোচনা করব, পরস্পর ডিবেট করব, কিন্তু ডিলিট করব না। যে আপনি আমার সঙ্গে ডিলিট করছেন, ও আপনার কথাটা তো প্রগতিশীল না, তাহলে আপনাকে পাকিস্তান চলে যেতে হবে। ওয়াই? আপনাকে ইন্ডিয়া চলে যেতে হবে। ওয়াই? হ্যাঁ, ইন্ডিয়া যারা যেতে চায় তারা তো চলে গেল, সেটা তো আমরা দেখলাম। কিন্তু এই ন্যারেটিভ যারা ধারণ করলো, তাদের কি এখনও বোঝার কোনো সুযোগ হয় নাই যে 53 বছরে আমরা কিভাবে জাতিকে বিভক্ত করেছি, কিভাবে বারবার রাজনীতির ব্যর্থতাকে জনগণের ব্যর্থতা বলে চালিয়ে দিয়েছি। আজকে এই জেনারেশনকে তৈরি করতে না পারার, জেনারেশনকে কী গেলানো হয়েছে? ফ্যামিলি হিস্ট্রি গেলানো হয়েছে। কই? এই বুদ্ধিজীবীরা তো তখন বলে নাই যে তারাপদ রায়ের মতো আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে যে জেনারেশন তৈরি হচ্ছে, ওর হাতেই তো তার বাবা এবং দাদার মৃত্যু হবে অপারেশন থিয়েটারে। কই? এটা মুক্তিযুদ্ধের চেতনার নামে এনাফ ইজ এনাফ। আমাদেরকে নতুন রিপাবলিক গড়তে হবে। এনাফ হয়েছে,
রিপাবলিক করতে না পারার কারণেই আজকে আমাদের সভ্যতা বোধতার প্রশ্ন আসে। নতুন রিপাবলিক হবে, আমাদেরই করতে হবে, কেউ আমাদের এসে করে দিয়ে যাবে না। আমরা প্লেটো থেকে শিখব, আমরা অন্যান্য ইতিহাস থেকে শিখব। প্লেটোর আইডিয়ালিস্টের পৃথিবীর কোথাও হয়নি, কিন্তু সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স কিন্তু প্লেটোর আইডিয়ালিস্ট দিয়ে পড়তে হয়। আমাদের সামনে জ্ঞান, বিজ্ঞান, তথ্য সবই আছে। আপনি কোনো একটা বিষয় ধারণ করেন বলে, এবং সেই বিষয়টি ধরুন পশ্চিমা কোনো একটা, মোহাম্মদ যেটা বলেছেন, পশ্চিমে সব সঠিক নয়, পশ্চিমে সব কিছুকে অনুসরণযোগ্য নয়, কিন্তু যেটি এনালিটিক্যালি একটা পজিটিভ ডাইমেনশন তৈরি করে, হোয়াই নট। গণতন্ত্রে যারা 400 বছরের রেকর্ড তৈরি করেছে, তারা কিভাবে দেখুন গণতন্ত্রকে বিনির্মাণ করেছে। সেখানে আপনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনি বলতে পারেন যে ইউ আর এ লায়ার, এবং আপনার কিছুই হবে না, কারণ এটা আপনার রাইট আছে। আপনি তাকে যে কোনো ভাষায় প্রতিবাদ করতে পারেন, প্লে কার্ড ধরতে পারেন। তো আমার কথা হচ্ছে যে ওই রকম রেজিলিয়েন্ট সোসাইটি, সভ্য, যেখানে কিছু শিক্ষিত মানুষ, কিছু সংস্কৃতিবান মানুষ অন্য মানুষদেরকে অপমান করবে না, অপদস্থ করবে না, কিছু সাহিত্যপ্রেমী মানুষ, কিছু সাহিত্যবোদ্ধা মানুষ অন্যদেরকে তার বোধের সঙ্গে না মেলানোর কারণে খাটো করবে না, এটা হতে পারে না। ডিভিশন অনেক হয়েছে, এবং আমরা যে বক্তব্য এখন দিচ্ছি অথবা শুনছি, আমাদের কবি সাহিত্যিকরা, বুদ্ধিজীবীরা যা বলেন, এগুলো মানুষ কিন্তু সব বোঝে। এই জন্য আইসোলেট ফিল করে। এই আইসোলেশন থেকে আসলে আমরা একটা জাতি, 53 বছর আগে রক্ত দিয়ে আমাদেরকে জাতিটা উপহার দিয়েছে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বললেন। মাহবুব, যে আপনাকে দিয়ে শেষ করব, আমাদের আরও সর্বনাশ হওয়ার আগে কি করতে হবে? আরও সর্বনাশ হওয়ার আগে আমাদের কতগুলো সত্য কথাকে স্বীকার করে নিতে হবে। ডিভিশনের নামে আমরা সত্যকে লুকিয়ে রাখলে হবে না, এক নাম্বার কথা। কারণ ঘটনা ধরেন একটা, আমি 8:30 আগে এখানে এসে বসেছি এবং তারপরে 8:30 অনুষ্ঠান শুরু হয়েছে, এটা একটা সত্য কথা, একদম মানে অতি বাস্তব একটি কথাকে এখন এটাকে নিয়ে ডিবেট করবার কিছু নাই। এটা 8:30 শুরু হয়েছিল। পাকিস্তান ভেঙেছিল ধর্মীয় কারণে, আগ্রাসনের ফলে। পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মীয় কারণে, হ্যাঁ, এবং ভেঙেছিল কারণ তারা আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল ধর্মটাকে। সংস্কৃতি এবং ভাষায় এক না হতো, ধর্ম তো এক ছিল, তাহলে তো পাকিস্তান এক থাকতো। কাজেই ধর্মভিত্তিক রাষ্ট্র যে টেকে না, এই জন্যই আমাদের 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা আসে, এটা আকাশ থেকে পড়েনি, কারণ সহ আছে। এবং এটা মুক্তিযুদ্ধ জাত এই 4টি স্তম্ভ। এই যে স্বীকার না করা, যেটা কোত্থেকে এলো, এটা তো 9 মাসে শুনি নাই। 9 মাসে তো শুনবেন না, কারণ রক্ত গঙ্গা থেকে এসে সত্য এসে দাঁড়িয়েছে। 23 বছর ধরে যে অত্যাচার চলেছিল, সেই অত্যাচারটি একটা পর্যায়ে পরিণতি পেয়ে একটি দেশের জন্ম হয়েছে। বাংলাদেশের উদ্ভব হয়েছিল যেই কারণে আওয়ামী লীগের হাতেই সেটা পরাজিত হয়েছে। আওয়ামী লীগ অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও এই প্রত্যয়গুলোর তারা চর্চা করেনি। আওয়ামী লীগ করেনি, বিএনপি করেনি, কেউই করেনি। এবং তারা প্রত্যেকেই সাম্প্রদায়িক রাজনীতির যত্ন নিয়েছে, একজন কওমি জননী হয়ে বসেছে, এবং বিএনপি এসে সাম্প্রদায়িক রাজনীতির দ্বার উন্মুক্ত করেছে। কাজে এই সমস্ত সত্য কথাগুলোকে আমাদেরকে স্বীকার করতে হবে যে একটি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশের জন্য এই মুক্তিযুদ্ধ হয়েছিল। এই অসাম্প্রদায়িক এবং একটি মানবিক বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান মর্যাদা থাকবে, সব মানুষ একই মর্যাদাভুক্ত হবে, এবং যেই ধর্ম অধিকাংশ মানুষের, সেই ধর্মের জন্য আবার আইন কানুনের প্রয়োজন কি? তাহলে শরিয়া আইনের ইসলামিক শাসন ব্যবস্থা হয়ে যায়। কাজেই ওই দিকে তো আমরা একটা আধুনিক রাষ্ট্র হিসেবে যেতে পারি না বলেই তো মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কাজেই মুক্তিযুদ্ধের প্রত্যয়ে একটি আধুনিক বাংলাদেশ তৈরি করবার যেই একটি স্বপ্ন ছিল, সেইখানে আমাদেরকে চোখ ফেরাতে হবে এবং সেইটাকে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক যে অধিকারবোধের কথা আমরা বলি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের একটি সুদীর্ঘ ঐতিহ্য আছে সংগ্রামের। এই সংগ্রামে একদিনে এই পর্যায়ে এসে পৌঁছেনি। কাজে এই সংগ্রাম অসাম্প্রদায়িকতার সংগ্রাম, মানবিকতার সংগ্রাম। সেইখানে ধর্মভিত্তিক রাজনীতি চলতে পারে না। এবং এই জায়গাগুলোতে যদি আমরা একমত থাকি এবং সামনে, এবং একমত থাকে মানে কেউ ধর্মভিত্তিক রাজনীতি করবে তাকে আমরা 10 টাকা বের করে দেবো, ব্যাপারটা তা নয়। তারা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আসতে পারে, আসবে। যেটা যে কেউ, আপনি যদি মনে করেন না আমি সাম্প্রদায়িক রাজনীতি করবো, সেটা বলে করতে হবে। আপনি বলবেন যে না আমি সব মানুষের সমান অধিকার দেব, আমি সব ধর্মের সমান অধিকার দেবে, দিয়ে আপনি আবার একটা ছদ্মবেশ ধারণ করবেন, সেটা যেন না হয়। কাজেই আজকে যেই পরিস্থিতিটা হচ্ছে যে আমাদেরকে
আওয়ামী লীগ যেভাবে ছলচাতুরি নির্বাচন করেছে, রাতের বেলা নির্বাচন করেছে, ভোট দিতে দেয়নি, সেভাবে যেন ঘটনাগুলো না ঘটে। আমাদের সকলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে, মর্যাদা সকলের সমান থাকবে, এমন একটি দেশ হবে যেখানে সকল ধর্মের, বর্ণের, গোত্রের, বয়সের মানুষ একসাথে নির্বিঘ্নে বাস করতে পারে। এই পারস্পরিক সহিষ্ণু একটি গণতান্ত্রিক সমাজ আমরা চাই। মাহবুবাজি, আপনাকে ধন্যবাদ। শামসুল আলম লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।